হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এসএসসি জিডি কনস্টেবল এর পরীক্ষা চলছে আজ 23শে ফেব্রুয়ারি। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব থার্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তোমাদের থার্ড শিফটে প্রচুর প্রশ্ন কিন্তু রিপিটেড হচ্ছে। এখনই কিন্তু কেবল 4 দিন হলো পরীক্ষা, তো এখনই কিন্তু প্রচুর প্রশ্ন রিপিটেড হচ্ছে। তো আগামীতে যে সমস্ত ভাই এবং বোনেরা তোমরা পরীক্ষা দেবে, তো তোমাদের বলবো তোমরা অবশ্যই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দরকার হলে খাতায় নোট করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক নম্বর আসবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্নে দেখো রিপিটেড প্রশ্ন। ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারল্ড ডোভারের মডেলের উপর কিন্তু তৈরি হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী, যার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার 1956 থেকে 1961, যেটা মহালনবিশ মডেলের উপর। তৃতীয়টা ছিল 1961 থেকে 1966, যেটা ছিল গ্যাডগিল। পরিকল্পনা মডেলের উপর ভিত্তি করে, ঠিক আছে। তাহলে প্রথম মডেল ছিল হ্যারল্ড ডোভার, দ্বিতীয়টা ছিল মহালনবিশ এবং তৃতীয় ছিল গ্যাডগিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল কৃষিক্ষেত্রে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। অশোক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? তো অশোক কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অশোক তার কন্যা সংঘামিত্রা ও পুত্র মহেন্দ্রকে কোথায় পাঠিয়েছিল? শ্রীলঙ্কায় কিন্তু পাঠিয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। অশোক, যার আমলে 261 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এই কলিঙ্গ যুদ্ধ হওয়ার পরেই, এই কলিঙ্গ যুদ্ধের এই বীভৎসতা দেখেই অশোক কিন্তু এই যুদ্ধ বিজয় থেকে পরিত্যাগ করে ধর্মের দিকেই বেশি মনোনিগ হয়েছিলেন এবং অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। অশোক মধ্যপ্রদেশের শাসি স্তূপ নির্মাণ করেছিলেন। শাসি স্তূপ ভারতের সবচেয়ে বড় স্তূপ। পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? তো মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা চণ্ডীগড় সরকার কিন্তু চালু করেছে। চলো নেক্সট প্রশ্ন। পণ্ডিত ভীমসেন যোশীকে কবে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? ভারতরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। তো ভীমসেন যোশী একজন ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তো তিনি 2008 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও 1972 সালে পদ্মশ্রী, 1975 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 1985 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সালে। 1954 সাল থেকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। চলো নেক্সট। অনন্ত মহেশ্বরী বর্তমানে কোন সংস্থার সভাপতি? তো অনন্ত মহেশ্বরী কিন্তু তিনি প্রাক্তন মাইক্রোসফট ইন্ডিয়ার সভাপতি ছিলেন, ঠিক আছে। তিনি প্রাক্তন মাইক্রোসফট ইন্ডিয়ার সভাপতি ছিলেন। তো গ্লোবাল হাই গ্রোথ রিজিওনালের প্রেসিডেন্ট এবং সিও তিনি। অনন্ত মহেশ্বরী বর্তমানে তিনি, যেটা 4 সেপ্টেম্বর 2023 থেকে কিন্তু তিনি গ্লোবাল হাই গ্রোথ রিজিওনালের প্রেসিডেন্ট, যার আগে তিনি ছিলেন মাইক্রোসফট ইন্ডিয়ার সভাপতি। তো তোমাদের যদি বলে 4 সেপ্টেম্বর আগে, তাহলে কিন্তু তিনি মাইক্রোসফট ইন্ডিয়ার সভাপতি ছিলেন, কিন্তু যদি বলা হয় তারপরে, তাহলে কিন্তু গ্লোবাল হাই গ্রোথ রিজিওনাল। তো অনেক সময় দেখা যায় ডেট যদি থাকে 15ই আগস্ট 2023 সালে
অনন্ত মহেশ্বরী কোন সংস্থার সভাপতি ছিলেন? এরকম যদি থাকে অবশ্যই তিনি মাইক্রোসফট ইন্ডিয়ার সভাপতি। কিন্তু 4 সেপ্টেম্বর 2023 সালের পর তিনি গ্লোবাল হাই গ্রোথ রিজিওনালের কিন্তু প্রেসিডেন্ট এবং সিইও পদে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? তো গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। 1946 সালের 9 ডিসেম্বর এটি গঠিত হয়েছিল। প্রথম সভা হওয়ার সময় ডক্টর সচিদানন্দ সিনহা ছিলেন অস্থায়ী সভাপতি। তো প্রথম যখন সংবিধান সভা হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর, তখন কিন্তু একজন অস্থায়ী সভাপতি ছিলেন, তিনি কে ছিলেন? সচিদানন্দ সিনহা। এবং 11 ডিসেম্বর 1946 সাল ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি, যেটা হয়েছিল 11 ডিসেম্বর 1946। এবং এইচ.সি. মুখার্জি, হরেন্দ্র কুমার মুখার্জি ছিলেন এর সহসভাপতি। তো যদি বলে অস্থায়ী সভাপতি, তো অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা এবং স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো নেক্সট, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? তো পদাধিকার বলে কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন। আর ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে শ্রী জগদীপ ধনকর। জগদীপ ধনকর আসতে পারে, জগদীপ ধনকর তিনি উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি কোথাকার রাজ্যপাল ছিলেন? তো তিনি বাংলার, আমাদের বাংলার কিন্তু রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর। রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে? 35 বছর হওয়া লাগে। এই রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, রাজ্যসভাকে কিন্তু কখনোই ভাঙা যায় না। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। এর সর্বোচ্চ আসন সংখ্যা কত রাজ্যসভায়? 250 জন, যা তার মধ্যে 12 জন মনোনীত এবং 238 জন নির্বাচিত। কিন্তু বর্তমানে সদস্য হচ্ছে কয়জন? 245 জন, কারণ বর্তমান নির্বাচিত রয়েছে 233 জন এবং 12 জন মনোনীত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সবচেয়ে বেশি? তো সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন দিল্লি, সেখানে কিন্তু 11,297। তো প্রতি 1000 বর্গ কিলোমিটারে কিন্তু 11,297 জন লোক বাস করে নতুন দিল্লিতে। আর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের জনঘনত্ব সবচেয়ে কম। আর যদি আমরা দেখি রাজ্যে দেখি, তাহলে বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি। বিহারের জনঘনত্ব সেখানে কিন্তু 1027 জন কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে। আর সবচেয়ে জনঘনত্ব সবচেয়ে কম কোথায়? অরুণাচল প্রদেশ, সেখানে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে 19 জন লোক বাস করে। ঠিক আছে, আর ভারতের জনঘনত্ব কতজন? 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। তো আমি দেখো তাহলে দুটো চারটেই করে দিলাম। তো জনঘনত্ব বেশি সবচেয়ে কেন্দ্রশাসিত অঞ্চল নতুন দিল্লি, এবং জনঘনত্বের সবচেয়ে কম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রাজ্য দেখে বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি 1024 জন, এবং অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম, সেখানে 19 জন। আর ভারতের জনঘনত্ব 382 জন। ঠিক আছে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব সর্দার বল্লভভাই প্যাটেল করেন? সর্দার বল্লভভাই প্যাটেল করেন। তো তিনি 1931 সালের করাচি অধিবেশনে কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের লৌহ মানব বলা হয়, যিনি 1991 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতিও ছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। চলো নেক্সট, 2011 সালের ভারতের 15তম জনগণনা কয়টি পর্যায়ে হয়েছিল? তো 2011 সালের 15তম জনগণনা কিন্তু 2টি পর্যায়ে হয়েছিল। 2011 সালের জনগণনার স্লোগান ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, বা আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। ঠিক আছে, আর স্বাধীনতার পর ছিল এটি কিন্তু 7তম জনগণনা। জনগণনায় দেখা যাচ্ছে সবচেয়ে বেশি লোক সংখ্যা বাস করে উত্তরপ্রদেশ, আর সবচেয়ে কম সিকিম।
সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরালা এবং সাক্ষরতার সবচেয়ে কম বিহারে। ভারতের সাক্ষরতার পরিমাণ 74.04%, যেখানে ছেলেদের সাক্ষরতার হার 82 এবং মেয়েদের কিন্তু 65%। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কেরালার শাস্ত্রীয় নৃত্যশিল্পী? তো কেরালার দুটি শাস্ত্রীয় নৃত্যশিল্পী রয়েছে, শিল্পী হবে না, তো কেরালার দুটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, একটা হচ্ছে মোহিনীনাট্যম, অপরটা হচ্ছে কথাকলি। তো এই দুটোর মধ্যে যেটা অপশন থাকবে অবশ্যই সেটা উত্তর হয়ে যাবে। এছাড়াও ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, সাত্রিয়া অসম, মণিপুরি মণিপুর, কত্থক উত্তরপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। চলো নেক্সট। এসএলআর এর সম্পূর্ণ নাম কি? তো এসএলআর এর সম্পূর্ণ নাম স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও সম্পূর্ণ নাম হচ্ছে এসএলআর এর সম্পূর্ণ নাম। পরবর্তী প্রশ্ন, প্রথম কমনওয়েলথ গেমস কোথায় আয়োজন করা হয়েছিল? তো আমি আগের শিফটে কিন্তু এটা বলে দিয়েছিলাম। তো 1930 সালের কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেম হয়েছিল। প্রথম কমনওয়েলথ গেমসের অনুষ্ঠানে টোটাল দেশ ছিল 11টি। ভারতে 2010 সালে কমনওয়েলথ গেমসের আসর বসেছিল ভারতের নতুন দিল্লিতে। ঠিক আছে, আর 2022 সালে হয়েছিল বার্মিংহামে, ইংল্যান্ডের বার্মিংহামে 2022 সালে কমনওয়েলথ গেমস হয়েছিল। চলো নেক্সট। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল স্থিতিশীলতার সাথে বৃদ্ধি এবং স্বনির্ভরতার প্রগতিশীলতা অর্জন? তো স্থিতিশীলতার সাথে বৃদ্ধি এবং স্বনির্ভরতার প্রগতিশীলতা, এটা ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য, যার সময়কাল ছিল 1969 থেকে 1974 এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন, পাঞ্জাবে ট্রাক্টর স্ট্যান্ড প্রদর্শনী বন্ধ করলো কে? দেখো, পাঞ্জাবে ট্রাক্টর স্ট্যান্ড প্রদর্শনী করতে একটা যুবক মারা গেছিল। ঠিক আছে, যুবক মারা যাওয়ার পরে কিন্তু মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই ট্রাক্টর স্ট্যান্ড প্রদর্শনী বন্ধ করে দিয়েছিলেন। আর পাঞ্জাবের বর্তমান রাজ্যপালকে বনরিলাল পুরোহিত। ঠিক আছে, তো বন্ধুরা এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল সকালে দেখা হবে।